ঘন্টায় 900 কিলোমিটার গতি নিয়ে উড়ে চলেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI2075। গন্তব্য কলকাতা। আজকে জরুরি ভিত্তিতে কলকাতা পৌঁছে যাওয়াটা খুব দরকার, কারণ আজ 17 নভেম্বর। অপেক্ষায় বাংলা ট্র্যাভেল ব্লগ জগতের অনেক ব্যক্তিত্ব। পরপর 2 বছর এই অনুষ্ঠানে আসতে পারিনি। আজও ব্যর্থ হলে নামের সঙ্গে অহংকারী শব্দটা জুড়ে গেলেও আশ্চর্য হব না। কিন্তু কেন এই তাড়াহুড়ো, কেন এই ব্যস্ততা? এই ঘটনার সূত্রপাত 15 নভেম্বরের সকাল থেকে, যে দিনটা শুরু করেছিলাম ট্রেন থেকে নেমে মরু শহর জয়সালমীরে পা রেখে। তারপর পুরোটা দিন মরুভূমিতে কাটিয়ে সূর্যাস্ত থেকে চন্দ্রোদয় সবটাই ক্যামেরাবন্দি করে ডেজার্ট ক্যাম্পের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মরুভূমিতে নৈশভোজের দুর্দান্ত অভিজ্ঞতা সাক্ষী হয়ে যখন জয়সালমীর শহরের দিকে চলেছি, তখন ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পার করে ক্যালেন্ডারের তারিখ পাল্টিয়ে হয়েছে 16 নভেম্বর। আপাতত গন্তব্য জয়সালমীর শহরের সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট। উদ্দেশ্য একটা রাত সেখানে কাটিয়ে পরের দিন সকালে সানরাইজ দেখা। মনে খটকা লাগতে পারে এটা শুনে, সোনার কেল্লা তো রাত্রিবাস, এও কি সম্ভব? হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই সম্ভব। আর সেই গল্পই তো শোনাতে যাচ্ছি আজকের এই পর্বে। সঙ্গে আরও কিছু থাকবে, তাই ধৈর্য ধরে কানে হেডফোন লাগিয়ে বালিশে মাথা রেখে লাইটটা অফ করে দিয়ে শুনতে থাকুন। রাত গভীরে শুনশান জয়সালমী শহর। কেল্লার ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করার কোনো নিয়ম নেই, অথচ হোটেল সে ভেতরেই রয়েছে। মন্দের ভালো এই যে এত রাতেও একটা অটো পেয়ে গেলাম। বিক্রমজি ব্যবস্থা করে দিলেন। ডেজার্ট ক্যাম্প থেকে হোটেল বুকিং সবটাই ওনার তত্ত্বাবধানে। অটো চালক আমাকে নামিয়ে দিল সোনার কেল্লার ভেতরে। হোটেল অবধি কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। গাড়ি কিন্তু এই ফোর্টের ভেতরে আসবে না। এমনিতে অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গিয়েছে। এবার যারা আপনারা ফোর্টের ভেতরে হোটেল নিচ্ছেন, ওই গেটের মুখ থেকে কিন্তু অটো করে আপনাদের আসতে হবে। এবার এইটুকু রাস্তা যেতে হবে হেঁটে। রাত 12:30। কেল্লার ভেতরে জনমানবের কোনো দেখাই নেই। ট্রলি ব্যাগের চাকার ঘর ঘর আওয়াজ ছাড়া বাকি সবটাই চুপচাপ। ভয় লাগারই কথা। তবে হোটেল ওনার নিজেই এসেছিলেন আমাকে রিসিভ করতে। তার পশ্চাৎপদ অনুসরণ করেই ওই 200 মিটার মতো পথ হেঁটে পৌঁছে গেলাম হোটেলে। ওয়াকিং ডিস্টেন্স ছিল, পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেল গর জয়সওয়াল। হোটেল ওনার আমাকে পৌঁছে দিলেন সেই ঘরে, যে ঘরটা আজ রাতের জন্য বুক করা হয়েছে আমার জন্য এই সোনার কেল্লায়। ওপর এবং নিচ মিলিয়ে এই হোটেলে মোট 7টা রুম রয়েছে। আসলে এগুলো সেই অর্থে কোনো হোটেল নয়। সোনার কেল্লায় যারা বসবাস করেন তারাই নিজের বাড়িকে হোটেলে কনভার্ট করে নিয়েছেন। হোটেলের এখানে বিশাল ডিমান্ড। আমি প্রথমে বলেছিলাম আমি হোটেলে থাকবো না, বাইরেই থাকবো, কারণ আমার এই ভেতরে আসাটা পছন্দ না। তারপর দেখলাম যে না, এক রাত থেকে যাই, একটা কভার করে আপনাদের দেখিয়েও দিই যারা আগামী দিনে থাকবেন। কারণ অনেকেই থাকবেন যারা একটু ফোর্টের ভেতরে থাকা পছন্দ করেন, মানে একটু সোনার কেল্লার ভেতরে থেকেছি এরকম একটা ফিলিংস আসবে। হ্যাঁ, ফিলিংস আসবেও। মানে ওখানে যে হোটেলে ছিলাম সেই হোটেলের থেকে এই হোটেল কিন্তু অন্য রকম। তা একটাই রুম ছিল যেটা ম্যানেজ করেছে। উপরে ওদের রুম আছে, আর এটা হচ্ছে নিচের রুম। উপরের রুম যাই হোক পাইনি, নিচের রুম পেয়েছি। আমি তো কালকে আমি চেক আউট করে নেবো এখান থেকে। আর রুমটা দেখুন কি সুন্দর কারুকার্য করা, নকশা করা দেয়াল, এখানে এরকম আয়না, মনে হবে যে আপনি একটা দুর্গের ভেতরে আছেন। বাথরুমটা কত সুন্দর, ছোট্ট একটা বাথরুম, কিন্তু স্নান করার জন্য সেপারেট জায়গা, সবটা পাথর সব। আর এই একটা এরকম বসার জায়গা রয়েছে, ছোট্ট বিছানার মতো। বিছানা ঠিক না, বসারই জায়গা। আর এখান থেকে না পুরো ভিউ রয়েছে। এই জানলা খুলে দিলে কিন্তু পুরো ভিউ। এখানে বসে যখন আপনি চাটা কিছু খাবেন, এই জানলা যখন খুলে দেবেন, দুর্ধর্ষ হাওয়া আসবে, আর সেই সাথে কিন্তু পুরো যে শহরের ভিউ, যে জয়সালমীর শহর, তার কিন্তু ভিউ পাবেন। এবং একটা জিনিস ফিল হবে যে ভাই আমি সোনার কেল্লায় আছি। আর খাটটা দেখুন কীরকম, সে আগেকার দিনে যেসব খাট থাকতো না, ওরকমভাবেই কাঠের নকশা করা, একটা নস্টালজিক ব্যাপার। মনে হবে আমরা মিউজিয়ামে যখন যাই তখন সেই পুরোনো খাটটার দেখি ওরকম। বিছানা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো, ঘরে এরকম সব ডিজাইন রয়েছে, এবং এই ঘরে এসিও রয়েছে। মানে এরকম ঘরে এসিটাই হচ্ছে আধুনিক। জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, লাইট রয়েছে, এই দিকে একটা দরজা রয়েছে। তো এর মধ্যে কি আছে না, এর মধ্যে হচ্ছে কম্বল টম্বল আছে। আর এগুলো কিন্তু সব পাথরের। আগামীকাল সকালে যখন ওপরে যাব, এখানে তো সানরাইজ দেখিতে হয়, 7টার দিকে হবে। অ্যালার্ম দিয়ে রাখবো, সানরাইজ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যদি উঠতে পারি তখন মানে আপনাদেরকে দেখাবো এই পুরো জায়গাটা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে ফিরবো। সেই সকালে আপনাদের সঙ্গে সোনার কেল্লার সোনালি সকালের গল্প নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই। 16 নভেম্বরের সকাল 6:30 বাজতে না বাজতেই হাজির হলাম হোটেলের ছাদে। আমি জেগে গেলেও আশেপাশের পরিবেশ জানিয়ে দিল এখনও পুরোপুরি ঘুম ভাঙেনি এই মরু শহরের। পূবের আকাশে সূর্যোদয়ের প্রাক্কালেই পশ্চিম আকাশে চন্দ্রের অবস্থান। হালকা ঠান্ডাও রয়েছে। পশ্চিমের অঞ্চল বলেই এখানে সূর্যোদয় বিলম্ব। অতএব ক্যামেরাকে হাইপারল্যাপস মোডে সেট করে চুপচাপ অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় নেই। প্রতিদিন সকালে সূর্যোদয়ের মতোই আরও একটা জিনিস আমাদের সবার জীবনে খুব দরকার,
সেটা হলো এক্সারসাইজ বা ওয়ার্কআউট। কিন্তু আমরা যারা খুব ব্যস্ত তারা বাড়িতে থেকেই ওয়ার্কআউট করার জন্য ব্যবহার করতে পারি আগারোর আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন প্লেট মাসাজার। ভাইব্রেশন প্লেটে 10 মিনিটের এক্সারসাইজ 1 ঘন্টা ওয়ার্কআউটের সমতুল্য, যার মাধ্যমে আমাদের মাসেলস একাধিকবার কন্ট্রাক্ট এবং রিল্যাক্স হয়, সঙ্গে ফুল বডি ওয়ার্কআউট হয়। ভাইব্রেশন প্লেটে রয়েছে 5P প্রোগ্রাম মোড এবং স্পিড লেভেল রয়েছে 0 to 180। রয়েছে অ্যাকুপ্রেশার পয়েন্ট যা আমাদের ব্লাড সার্কুলেশনে হেল্প করে, সঙ্গে রয়েছে ম্যাগনেট। অ্যাক্সেসরি হিসেবে রয়েছে পাওয়ার কেবল, 2টো রেজিস্ট্যান্স বা এক্সারসাইজ ব্যান্ড। প্লেটের সাইডে লাগানোর জন্য ব্যান্ডের সঙ্গে হুক রয়েছে, একটা রিমোট যাতে পাওয়ার, প্লে এবং পজ বাটন রয়েছে। একই সঙ্গে রয়েছে এম বাটন যা প্রেস করে ওয়াকিং, জগিং, রানিং এই 3টের মধ্যে যে কোনো একটা মোড সিলেক্ট করা যায় এবং স্পিড ইনক্রিজ বা ডিক্রিজ করা যায়। সঙ্গে দেওয়া হয়েছে ইউজার ম্যানুয়াল যাতে লেখা রয়েছে কিভাবে এই ভাইব্রেশন প্লেট ইউজ করতে হবে, কিছু ট্রাভেল শুটিং, একই সঙ্গে কিছু বেসিক এক্সারসাইজের নির্দেশনা। মেশিনের পেছনে পাওয়ার প্লাগ সেট করতে হবে যেখানে রয়েছে অন এবং অফ সুইচ। মেশিন অন করার পর স্ক্রিনে টাচ করেই এটাকে অপারেট করা যায়। প্রোগ্রাম সেট করা যায়, ম্যানুয়ালি স্পিড বাড়ানো বা কমানো যায় 0 থেকে 180-র মধ্যে। ওয়ার্কআউট করার সময় ওয়াকিং মোড সিলেক্ট করলে 2টো পায়ের মধ্যে গ্যাপ কম রাখতে হবে, জগিং মোডের ক্ষেত্রে পায়ের গ্যাপ বাড়াতে হবে এবং রানিং মোডের সময় 2 পায়ের মধ্যে গ্যাপ সব থেকে বেশি থাকবে। ভাইব্রেশন প্লেট মাত্র 10 মিনিট ব্যবহার করলেই পুরো বডির ওয়ার্কআউট হয়ে যাবে। বডিকে পারফেক্ট শেপ দিতে এই মেশিন হেল্প করে। রেজিস্ট্যান্ট ব্যান্ডকে ইউজ করে ওয়ার্কআউটকে এক্সপ্যান্ড করা যায়, অর্থাৎ আমাদের আর্মস মাসেলসের এক্সারসাইজ করা যায়। তবে কিছু ক্ষেত্রে এই ভাইব্রেশন প্লেট ব্যবহার করা যাবে না, যেমন প্রেগনেন্সি অবস্থায় অথবা বোনস মাসেলস এইরকম কোনো মেডিকেল কন্ডিশনে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ভাইব্রেশন প্লেট ব্যবহার করা যাবে না। আগারোর আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন মাসাজার যারা আপনারা পারচেস করতে চান, লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চারিদিকে মরুভূমি, ওই জলে ঘেরা যে জায়গাটা রয়েছে গাড়িসাগর লেক, আর ওই যে দেখা যাচ্ছে জয়সালমীর স্টেশন, মাঝে মধ্যে ট্রেনের আওয়াজ ভেসে আসছে। চারিদিকে যে শহরটা, যতগুলো বাড়ি এখানে সব একই রকম পাথরের তৈরি, একই রকম। আজকে মনে হয় এখানে সানরাইজ হবে 7:10 এরকম কিছু টাইমে। আর ট্যুরিস্ট যারা আসে না তারা সবাই এখানে বসে সানরাইজ দেখে, তার জন্য এই টেরিসগুলোতে এরকম সব আর কি টেবিল রয়েছে ট্যুরিস্টদের বসার জন্য, চা পানের ব্যবস্থা রয়েছে। ট্যুরিস্টরা এখানে বসে কিন্তু আর কি সানরাইজ দেখে। যতগুলো হোটেলের টেরিস এই পূর্বমুখী সব কিন্তু এরকমই সিস্টেম। 16 নভেম্বর 2024, সময় সকাল 6:54। কালকে লেট নাইট শুলো, আজকে অ্যালার্ম দিয়ে উঠে পড়েছি। আমার রুম থেকে তো সানরাইজ দেখা যায় না, তো জিজ্ঞেস করেছিলাম হোটেলের মানে যে ম্যানেজার, তাকে বললো যে আপনি ছাদে আসবেন, ছাদ থেকে আপনি সহজে সানরাইজ ক্যাপচার করতে পারবেন, দেখা যায়। পুরো 16 মিনিট 30 সেকেন্ড সময় লেগেছিল জয়সালমীর শহরে এই সকালে সূর্যোদয়ের লাইভ দৃশ্য ক্যামেরা বন্দি করতে। সূর্যোদয়ের পরেই সোনালি পাথরে আলোর প্রতিফলনে এই শহরটা যেন সোনালি আলোয় ঝলমল করে উঠল। প্রায় একই সাথে জেগে উঠল ঘুমিয়ে থাকা শহরটা। ব্যস্ত হলো পথঘাট কিংবা দৈনন্দিন জীবনের চেনা গল্পটা। সূর্যোদয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করে আবারও ফিরে এলাম নিজের ঘরে। ঘরের জানলা দিয়েও স্পষ্ট জয়সালমীর শহর সহ সোনার কেল্লা। ভালো হতো যদি আমি আর সে এই জায়গাতে মুখোমুখি বসে 2 কাপ চা শেয়ার করতাম চেনা আলাপে। এখানে থাকুন একটা দিন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত দারুণ লাগবে, মানে অন্তত বলতে পারবেন হ্যাঁ আমি সোনার কেল্লায় ছিলাম। এবারে যেহেতু একাকী, তাই চা খাওয়ার ব্যাপারটা আপাতত তুলে রেখে স্নান পর্ব শেষ করে আরও একবার চলে এলাম এই হোটেলের ছাদে, যেখানে রয়েছে রুফটপ রেস্তোরাঁ। একটা টেবিল দখল করে চেয়ারখান টেনে নিয়ে সেখানে বসে অর্ডার দিলাম ব্রেকফাস্টের প্রায় সব পরিচিত আইটেম। লক্ষ্য করলাম এই হোটেলে যারা আমারই মতো ব্রেকফাস্ট করতে এসেছে অধিকাংশই বিদেশি। রোদে গিয়ে বসলে গরম লাগছে, আর যখনই ছায়া এসে বসি তখন হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। বড় অদ্ভুত সকাল। একটা মশলা অমলেট, 4টে ব্রেড, তার সঙ্গে রয়েছে বাটার, আর রয়েছে হচ্ছে জ্যাম। একটা বয়েলড এগও অর্ডার দিয়েছি। এই দিয়ে করবো হচ্ছে ব্রেকফাস্ট। এই প্রসঙ্গে বলে রাখি, সোনার কেল্লাতে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো কিছুটা ব্যয়বহুল, একই সঙ্গে অ্যাভেলেবিলিটির ব্যাপারও রয়ে যায়। তাই হোটেলে যদি আপনারা রাত্রিবাস না করতে চান তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে পারেন
এই রুফটপ ক্যাফেগুলোতে বসে। আপনি এখানে লাঞ্চ করলেন বা ব্রেকফাস্ট করলেন, কিছু ফটো করলেন, ভিডিও তুললেন, মানে এরকমই হলো যে সোনার কেল্লা দেখতে দেখতে ব্রেকফাস্ট করলাম বা এখানে লাঞ্চ করলাম, সোনার কেল্লা দেখা হলো, ছবিও তোলা হলো, লাঞ্চও করা হলো, একটা ভালো স্মৃতি নিয়ে ফিরলেন, সেটা কিন্তু করা সম্ভব। সকাল 11টায় চেক আউট টাইম। বেরিয়ে আসার আগে হোটেল ওনারের থেকে কয়েকটা বিষয়ে ইনফরমেশন নিয়েছিলাম। 4,000 से 5,000 लोग रहते हैं। 4,000 तो यहाँ के लोकल प्रॉपर लोकल है। 1,000 जो बाहर टूरिस्ट जो वर्कर लगा के 5,000 हो जाता है। रेस्टोरेंट और होटल मिला के 42 है। लॉजिंग कितना है इसमें? लॉजिंग आप 25 समझ लीजिए। 25, बाकी सब घर है यहाँ पे। बाकी सब সোনার কেল্লার ভেতরে যেমন অনেক হোটেল রয়েছে, তেমনি রয়েছে অনেক অলিগলি, যেখানে গাড়ি প্রবেশ করা তো সম্ভব নয়। তাহলে গেস্ট যারা আসবে তাদেরকে কিভাবে আপনারা রিসিভ করবেন? ফোর্টে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত অটো সার্ভিস চলে না। এখানে কিন্তু হোটেলের চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। দেখুন, ফোর্টের ভেতরে থেকে যে বিশাল কিছু আছে তা কিছু নয়, আবার ফোর্টের বাইরে থাকলে যে আপনি বিশাল কিছু মিস করলাম তাও কিছু নয়। এবার ফোর্টের ভেতরে যদি থাকেন তাহলে একটু হেডেক আছে। হেডেক মানে কি, ওই লাগেজ টাগেজগুলো নিয়ে আসা, তো কথা বলবেন, ওরা কিন্তু সমস্ত বাইক টাইগেজের ব্যবস্থা করে দেবে। 11টা 42 আমি চেক আউট করলাম, একটু লেটেই চেক আউট করলাম, স্নান টান করলাম, ব্যাগটা গুছালাম, কারণ আমাকে আজকে এখান থেকে চলে যেতে হবে যোধপুর। হাতে কিছুটা সময় রয়েছে, তার মধ্যে লাঞ্চ করব এবং সেই সাথে আপনাদেরকে এই ফোর্টটা একটু ঘুরে দেখাবো। এর আগে কিন্তু সোনার কেল্লা নিয়ে বিস্তারিত ব্লগ আমি বানিয়েছি, যার লিঙ্ক দেওয়া থাকলো উপরের আই বোতামে। আজ একটু পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, ব্যাস, তারপরে লাঞ্চ করে বেরিয়ে যাবো। আমি যে হোটেলে ছিলাম তার পাশে এই যে রয়েছে সূর্য রেস্টুরেন্ট বা সূর্যা রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করবো। তো লাগেজ এখানে রেখে দিলাম, বললাম লাগেজ একটু পৌঁছে দেবেন আপনারা, আমরা একটু অলিগুলি ঘুরে আসি, একটু দিনের বেলা আপনাদেরকে 2024 সালে আরও একবার দেখিয়ে দিয়ে হচ্ছে সোনার কেল্লা। আমার সাথে যে ভদ্রলোক রয়েছেন উনি হচ্ছেন বিক্রমজি, যার সঙ্গে এই 2 দিনের জন্য আমি জয়সালমীরের প্রোগ্রাম করছি। ওনার সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে রানীর মহল, এই হচ্ছে রাজার মহল, আর ওইখানে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে কিন্তু টিকিট নিয়ে এর ভেতরে প্রবেশ করতে হবে। চলার পথে নজরে এলো সেই ভদ্রলোকের ছবি, যার নির্দেশিত সিনেমার কারণেই বিশ্ববাসীর কাছে বিখ্যাত হয়েছে এই সোনার কেল্লা। ভাবতেও গর্ববোধ হয়। নজরে এলো সেই নির্দেশিকা, যেখানে নির্দেশিত রয়েছে এই সোনার কেল্লার ভেতরে আর কোন কোন টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে। এগুলো কিন্তু সব হচ্ছে এখানকার টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, এগুলো কিন্তু হেঁটেই দেখে নেওয়া যায়। তবে এই সব কিছুর ঊর্ধ্বে আমি খোঁজার চেষ্টা করছিলাম সেই সোনার কেল্লা সিনেমা খ্যাত মুকুল বাড়ি, যার খোঁজ বাঙালি টুরিস্ট ছাড়া আর কেউ বিশেষ করে বলে মনে হয় না। পুরো কেল্লার মধ্যে এই একটা জায়গা বহু বছর ধরে একই রকম রয়ে গিয়েছে। হয়তো নস্টালজিক কারণেই এটার পরিবর্তন বা এটাকে ভেঙে নতুন কোনো নির্মাণের কথা চিন্তা করা হয়নি। এখানে এসে মুকুল বসেছিল, ময়ূর দেখেছিল এই রাস্তাতে। তো আমি যখন বহু বছর আগে এসেছিলাম এখানে, মোটামুটি আমি বলছি 2012 সালের কথা, প্রথম যখন রাজস্থান এসেছিলাম, তো 12 সালে কিন্তু তখন দেখেছিলাম এরকম কনস্ট্রাকশন চলছে, মানে ভাঙাচোরা। আজও সেরকম লোকে এখানে নোংরা ফেলে রেখে দিয়েছে। কেল্লার মধ্যে এই একটা জায়গায় একমাত্র ফাঁকা, যেটার উপরে কিন্তু কোনো কনস্ট্রাকশন হয়নি। তার কারণটাই হচ্ছে যে এখানে যেহেতু সিনেমা শুটিং হয়েছিল এবং এই জায়গাটার সঙ্গে একটা ঐতিহ্য জড়িয়ে আছে, বা ওই সিনেমাটাই তো সোনার কেল্লাকে আলটিমেট মানে হিট করেছিল। সোনার কেল্লা কে আগে নাম জানতো? তখন তো ছিল হচ্ছে জয়সালমীর ফোর্ট বা গোল্ডেন ফোর্ট। পরবর্তীকালে তো সোনার কেল্লা নামটা হলো সিনেমা ফেমাস হওয়ার পরে, এবং বাঙালিরা কিন্তু সোনার কেল্লা নামেই জয়সালমীরকে চেনে। আমি যদি বলি জয়সালমীর, অনেক হয়তো বলবো জয়সালমীর কোথায়, সোনার কেল্লা, ও আচ্ছা আচ্ছা সোনার কেল্লা। ওই মুকুল বাড়িটাই যেহেতু সেই সময়কার, মানে সেটার সাথে একটা ঐতিহ্য জড়িয়ে আছে, একটা স্মৃতি জড়িয়ে আছে, একটা ঘটনা জড়িয়ে আছে, তার জন্য কিন্তু ওই জায়গাটাকে ওরকমই রেখে দিয়েছে। যারা শপিং করতে আসবেন, মানে যারা এখানে বেড়াতে আসছেন, শপিং তো এখান থেকে ডেফিনেটলি করবেন। মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, অনেক কিছু এখানে রয়েছে। পোশাক আর পাথরের জিনিস বিখ্যাত, জুতোও রয়েছে এখানকার। তবে শপিংয়ের কথা যদি বলতেই হয়, আমার পরামর্শ আপনারা সঙ্গে কিনে নিয়ে আনতে পারেন দই জমানো পাথর বাটি। আর এই জিনিসটা পুরোপুরি খাঁটি। জয়সালমীর ফোর্টের অন্যতম আকর্ষণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত চন্দ্রপ্রভু মন্দির। 1509 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দির অষ্টম জৈন তীর্থঙ্কর চন্দ্রপ্রভুকে উৎসর্গ করা হয়েছে। মার্বেল পাথর দ্বারা নির্মিত এই মন্দির রাজপুত স্থাপত্য এবং শিল্পকলার অন্যতম নিদর্শন। এছাড়াও জয়সালমীর ফোর্টে আরও 6টি জৈন মন্দির রয়েছে। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। জয়সালমীর থেকে রওনা দিতে হবে যোধপুরের দিকে, দীর্ঘ পথ। তার আগে লাঞ্চটা সেরে নেওয়া দরকার। আর যেমনটা কথা হয়েছিল, লাঞ্চ সারবো এই ফোর্টের ভেতরের একটা রুপটপ রেস্টুরেন্টে, আর অবশ্যই টেস্ট করব জয়সালমীরের বিখ্যাত লাল মাছ। এখানে রুমও আছে, চাইলে কিন্তু এখানেও থাকা যায়। কোন হোটেল বুক করবেন, কোন প্যাকেজে আসবেন, কী দেখবেন না দেখবেন, কত কী খরচ, সব কিন্তু এই বিক্রমজির নাম্বার দিয়ে রাখলাম।
ফোনে কিন্তু কথা বলে নেবেন আপনারা আপনাদের মতো কথা বলে কীরকম প্যাকেজ নিচ্ছেন, কীরকম কাস্টমাইজ প্রোগ্রাম করছেন, কদিনের প্রোগ্রাম করছেন, কী দেখবেন, কীরকম ক্যাটাগরি হোটেলে থাকবেন, কী সাইট সিন করবেন, তার মধ্যে গাড়ি ইনক্লুড থাকবে না থাকবে না, অটোতে করে ঘুরবেন কিনা, সব কিন্তু আপনারা কথা বলে প্ল্যান করে তারপরে আসবেন। আর এমনি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক্ষেত্রে তাহলে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল আইডি এবং সেই সাথে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমি আপনাদেরকে যত সম্ভব আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। এই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলার সময় চোখ গেল দেওয়ালে আটকানো ছবিগুলোর দিকে, যেগুলো প্রমাণ করছে অনেক নামি দামি লোকের পা পড়েছে এই রেস্টুরেন্টে। এখানে লাল মাছ খাওয়ার আগে একটা বিষয় আছে, বলে রাখি আপনাদেরকে, এরা কিন্তু এমন নয় যে মাংস বানিয়ে রেখে দেয়, আপনি এলেন একটু ফ্রাই করে গরম করে, তা কিন্তু নয়। নিচে মাংসের দোকান রয়েছে, আপনি এখানে এসে খাবারের অর্ডার দিলেন, তখন ওরা মাংস নিয়ে আসবে, সে অর্ডার অনুযায়ী রান্না করে তারপরে দেবে। এই জন্য সময় লাগবে। তো আপনারা যারা এরকম খাওয়া দাওয়া করবেন না, তারা কিন্তু আগে থেকে বলে রাখবেন, অর্ডার দিয়ে রাখবেন যে আমরা এতজন খাবো, এখানে আমাদের ব্যবস্থা করে দেবেন। খানিক অপেক্ষা শেষে টেবিলে হাজির লাল লাল ঝালঝাল লাল মাছ। পাঁঠার মাংসকে এরা বলে লাল মাছ। সঙ্গে নিলাম রুটি আর সামান্য ভাত। ভাত কিংবা রুটি দুই দিয়েই এই লাল মাছ খাওয়া যায়, আর স্যালাড তো ছিলই। খাবারের টেস্ট যাই হোক না কেন, এইরকম একটা পরিবেশে লাঞ্চ কিংবা ডিনার করার পর নিজেকে ভাগ্যবান ভাবতে একটুও দ্বিধা হবে না। ঝোল কিন্তু বেশ ঝাল আছে, মানে ভালো রকম রিচ রয়েছে। ঝোল খুব বেশি খেতে পারবো না। এই আইটেমটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, নানের সঙ্গে খেতে পারবেন। এরকম হচ্ছে মাটন, আমরা ওখানে যেরকম খাই না খাসির মাংস, সেরকম নয়, ডিফারেন্ট টেস্ট। এছাড়া এই রেস্টুরেন্টে আরও রকম খাবারের আইটেম পাবেন, আপনারা মেনু কার্ডে অর্ডার দিতে পারেন। যদি বলেন ফেমাস কি, ফেমাস কিন্তু ওখানে এই লাল মাছ আর রুটি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দ্রুত পায়ে বেরিয়ে এলাম ফোর্টের বাইরে। যেতে হবে সেই জায়গাতে যেখানে গাড়ি পার্ক করা রয়েছে, আর আমার লাগেজ হোটেল কর্তৃপক্ষ আগেই সেখানে ট্রান্সফার করে দিয়েছে। এই হচ্ছে ফোর্টের বাইরে অটো স্ট্যান্ড। আপনার যে হোটেলে থাকুন না কেন, অটো কিন্তু আপনাদেরকে এই জায়গায় ড্রপ করবে। এরপর থেকে আপনাদেরকে ফোর্টের ভেতরে পায়ে হেঁটেই যেতে হবে। এই হচ্ছে ফোর্টের মেন পার্কিং, যেখানে গাড়ি টাড়িগুলো সব থাকবে। অনেকে আছেন যারা বেড়াতে এসে টু হুইলার খোঁজেন, যে আমরা দুজনে মিলে আসবো বা বন্ধুরা আসবো, আমরা টু হুইলার নিয়ে ঘুরবো। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বাইক রেন্ট পাওয়া যায়, যেমন এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে, স্কুটি রয়েছে, অ্যাভেঞ্জার রয়েছে। আপাতত বিদায় নেওয়ার পালা, আবারও কখনো দেখা হবে। নম্বর দিয়ে রাখলাম যোগাযোগের, আসুন, কথা দিলাম ঘুরে শান্তি পাবেন। জয়সালমীর থেকে আমাদের পথ চলা শুরু যোধপুরের দিকে। এবারে নির্দেশনা, যারা কলকাতা থেকে জয়সালমীর আসবেন তারা কিভাবে আসবেন। এক্ষেত্রে বলে রাখি, কলকাতা থেকে জয়সালমীর সরাসরি আসার কোনো ট্রেন নেই। সেক্ষেত্রে কলকাতা থেকে আপনারা প্রথমে বিকানির, তারপর জয়সালমীর, কিংবা যোধপুর হয়ে জয়সালমীর, কিংবা জয়পুর হয়ে জয়সালমীর, অথবা বাড়মের হয়ে জয়সালমীর আসতে পারেন। বিকানির থেকে জয়সালমীর সড়কপথে 328 কিলোমিটার। এক্ষেত্রে ট্রেন কিংবা গাড়ি দুটো অপশনই রয়েছে। যোধপুর থেকে জয়সালমের সড়কপথে 286 কিলোমিটার। এক্ষেত্রেও ট্রেন কিংবা গাড়ির অপশন রয়েছে। জয়পুর থেকে জয়সালমীর সড়কপথে 598 কিলোমিটার। ট্রেন এবং গাড়ি দুটো অপশনই রয়েছে। এবং বাড়মের থেকে জয়সালমীরের দূরত্ব সব থেকে কম 155 কিলোমিটার। তবে এক্ষেত্রে ট্রেন না থাকলেও আপনারা বাই রোড গাড়িতে অথবা বাসে করে জয়সালমীর আসতে পারবেন। তবে আমার পরামর্শ, যদি আপনাদের গন্তব্য জয়সালমীরই হয়, সেক্ষেত্রে কলকাতা থেকে যোধপুর অথবা বাড়মের এসে আপনারা জয়সালমীর আসুন। কলকাতা থেকে যোধপুর এবং বাড়মের আসার যে ট্রেন রয়েছে সেটা হলো ট্রেন নাম্বার 12323 হাওড়া বাড়মের সুপারফাস্ট এক্সপ্রেস এবং ট্রেন নম্বর 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়াও দিল্লি কিংবা মুম্বাই থেকে রেলপথ, সড়কপথ অথবা ফ্লাইটে জয়সালমের ওয়েল কানেক্টেড। জয়সালমের থেকে যোধপুর যাওয়ার পথে আমাদের প্রথম বিরতি পোখরানে। জয়সালমীর জেলার এটা হচ্ছে পোখরান তহসিল। এই পোখরানে আমরা এসে পৌঁছেছি, আর এখন সময় হচ্ছে বেলা 2:23। যারা আজকের দর্শক তাদের কাছে আমার প্রশ্ন, এই পোখরান কেন বিখ্যাত? মানে এই পোখরানের সাথে কি এমন ঘটনা রয়েছে যার জন্য পোখরানকে কথাটার সাথে বা পোখরান এই জায়গাটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। আর এই যে জয়সালমীর থেকে পোখরান পর্যন্ত এলাম না, রাস্তা একদম সুপার, দারুণ রাস্তা, 4 লেন রাস্তা, কোথাও কোনো সমস্যা নেই, গাড়ি একদম স্মুথ চলে এসছে। পোখরানে আমাদের বিরতির কারণই ছিল এখানকার স্পেশাল চা এবং একই সঙ্গে কেশর চমচম নামের একটা মিষ্টির স্বাদ আস্বাদন করা। চিবিয়ে খেতে হবে, মানে রসগোল্লার মতো মুখে দিলে হবে না। কেশর চমচমের সঙ্গে আরও একরকম মিষ্টি ট্রাই করে দেখলাম, এটার স্বাদও বেশ ভালো, নাম ক্ষীর চমচম। মিষ্টি পর্ব শেষ। এখানে চা, মিষ্টি, জলের বোতল সব নিয়ে খরচ হলো হচ্ছে 170 টাকা। জয়সালমীর থেকে যোধপুরের পথে ছোট্ট একটা গ্রাম দেচু। রাস্তার পাশেই রয়েছে মরুভূমি। টুরিস্টরা গাড়ি থেকে নেমে সেই মরুভূমিতে ফটোগ্রাফিতে ব্যস্ত। এই পথেই হঠাৎ দেখা বেশ কয়েকটা উটের সঙ্গে। ওরা
রাস্তা পারাপার করছে। সময় বলছে বেলা 3:58 আর গন্তব্য বলছে আমরা পৌঁছে গেছি ফলৌদি রোডে। তো ফলৌদি রোডে আমাদের ড্রাইভার সাহেব চা খাবে, সেই সাথে এখানকার নাকি পকোড়া খুব বিখ্যাত, এই জায়গার পকোড়া। তো পকোড়া একটু টেস্ট করে দেখবো কীরকম। ধাবাটার নাম হচ্ছে বালাজি রেস্টুরেন্ট, আর এখানে বিক্রি হচ্ছে চা আর সামনে রয়েছে পকোড়া। এই হচ্ছে মুগ ডালের পকোড়া, মুগ ডালকে পকোড়ে। ওই সময় আবার এরকম সব লঙ্কাও রয়েছে। পকোড়ার সঙ্গে সঙ্গেই এক কাপ চাও খেলাম, তবে কাপে নয়, প্লেটে। আপনাদের জন্য প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যের লোক এইভাবে প্লেটে চা ঢেলে তারপর চা পান করে? ফালৌদি রোড থেকে আরও খানিকটা পথ চলে যখন যোধপুর স্টেশনে এসে পৌঁছালাম, তখন সময় ঘড়ি বলছে বিকেল 6:45। ক্যাব আমাকে ড্রপ করে দিল যোধপুর স্টেশনে। প্রায় 4.5 ঘন্টা, টানা আসলে 4 ঘন্টা পৌঁছে যেতাম, ওই 4.5 ঘন্টা ধরে চলুন। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন আপনারা যে জয়সালমীর থেকে যোধপুর যেতে বা যোধপুর থেকে জয়সালমীর আসতে কতটা সময় লাগে কারে। আর এবার এখান থেকে আমার ট্রেন রয়েছে ঠিক বিকেল 6:45 ট্রেন নাম্বার 22-481, যোধপুর থেকে দিল্লি সরাই রোহিলা সুপারফাস্ট এক্সপ্রেস। মানে হাতে আমার এখন 1 ঘন্টা সময় আছে, তো 1 ঘন্টার সময় আর কি স্টেশনে পাইচারি করতে হবে। যোধপুর কিন্তু বেশ জমজমাট জায়গা, এটা কিন্তু জয়সালমীরের মতো নয়, বেশ জমজমাট একটা বড় শহর যোধপুর। স্টেশনের বাইরে কিন্তু যেমন পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সেই সাথে কিন্তু হোটেল বা খাবার দাবারের দোকান রয়েছে। মানে মোটামুটি যে ধরনের পরিষেবা দরকার একটা স্টেশন চত্বরে বড় শহরে, সব কিছুই কিন্তু রয়েছে যোধপুরে। কারণ যোধপুর হচ্ছে মেন কানেক্টিভিটি সব জায়গাকার। আর এখান থেকে হাওড়া ট্রেন তো আপনারা পাবেন, দিল্লির ট্রেন পাবেন, মোটামুটি সব জায়গার ট্রেন, মুম্বাই ট্রেন আপনারা পেয়ে যাবেন এখান থেকে। যোধপুর থেকে দিল্লির পথে এবার আমাদের জার্নি হতে চলেছে ট্রেন নম্বর 22481, যোধপুর দিল্লি সরাই রোহিল্লা সুপারফাস্ট এক্সপ্রেসে। যোধপুর থেকে প্রতিদিন বিকেল 6:45 এই ট্রেন ছেড়ে এক রাত চলে পরের দিন সকাল 5:20 দিল্লি পৌঁছে তার যাত্রা শেষ করে। যোধপুর থেকে দিল্লি পর্যন্ত 619 কিলোমিটারের যাত্রাপথ এই ট্রেন সম্পূর্ণ করে তার 10 ঘন্টা 35 মিনিটের জার্নিতে, এবং এই যাত্রাপথে রয়েছে 18টা হল্ট এবং 86টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনটাতে সব আছে, ফার্স্ট এসি আছে, সেকেন্ড এসি আছে, থার্ড এসি আছে, স্লিপার আছে, জেনারেল আছে, সিটার ইকোনমি আছে, কিন্তু প্যান্ট্রি কার নেই। এবার রাতের খাবার কোথা থেকে নিব, অনলাইনে কোথাও অর্ডার দিব, তো দেখলাম যে যোধপুর ভালো হবে, বড় জায়গা, দোকানপাটও রয়েছে, তো এখানে অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম জোম্যাটো থেকে। কলকাতা থেকে জয়সালমীর ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সড়কপথ যদি হিসাব করি তাহলে এই ডিস্টেন্সটা গিয়ে দাঁড়ায় প্রায় 2200 কিলোমিটারের কাছাকাছি, এবং সময় লাগতে পারে 40 ঘন্টার কিছু বেশি। কিন্তু আমি যেভাবে আজ জয়সালমীর থেকে কলকাতা ফিরছি, এতে খরচ হয়তো বেশি, কিন্তু এই সময়টা কমে গিয়ে দাঁড়ায় 24 ঘন্টারও কম। আজকে আমি 1টার সময় বেরিয়েছি জয়সালমীর থেকে, তাহলে কালকে সকাল 10টার মধ্যে কলকাতা পৌঁছে যাবো, 24 ঘন্টা সময় লাগবে না। কীভাবে শর্টে যাওয়া যায়, ফাস্টেস্ট উপায়, সেটা জানার জন্য কিন্তু ফলো করতেই হবে ট্রাভেল উইথ কৌশিককে। দিয়ে গিয়েছে জোম্যাটো টাইমে ফুড ডেলিভারি। এসি 3 টায়ার ইকোনমির আরেক নাম হচ্ছে হরিঘোষের গোয়াল, ঠিক আছে? গুতি ধাক্কা ধাক্কি, বেশি লোক, সামান্য কিছু পয়সা বাঁচানোর জন্য মানুষ এসি 3 টায়ার ইকোনমিতে ট্রাভেল করে নেয়, আর যখন এসি 3 টায়ারের টিকিট না থাকে তখন এসি 3 টায়ার ইকোনমিতে ট্রাভেল করে নেয়। যাই হোক, এই জার্নিতে আমার বাস নাম্বার হচ্ছে 23, সাইড লোয়ার। সময় সন্ধ্যা 7টা। যোধপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল যোধপুর দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। এই জার্নিতে কোনো ডেডিকেট ট্রেন ব্লগে বানাবো না, খাওয়া দাওয়া করবো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, জায়গায় চলে যাই, গিয়ে 1 কাপ চা খাই। অনলাইনে খাবার অর্ডার করার সাথে সাথে কিন্তু অনলাইনে চাও অর্ডার করেছিলাম, হ্যাঁ, জোম্যাটো থেকে। আগের দিনও করেছিলাম, আজও করেছি। চাটা খুব টেস্টি। চাটা আরেকটু আগে খেতে পারলে ভালো হতো, কারণ এখন অলরেডি 7-8 বেজে গিয়েছে, ঠান্ডা হয়ে গেছে একটু। রাত হয়ে গিয়েছে 8:21, আর কামরার অধিকাংশ যাত্রীরা এখন তন্দ্রাতে বিলল। সুতরাং খাওয়া দাওয়া করে নেওয়া যাক, কারণ এরপরে সব লাইট অফ হয়ে যাবে, তখন নিজেকে নিজে আর দেখতে পাবো না। আমার পছন্দের অমলেট, কি বাঘাযতীনের পরোটা না শিয়ালদার পরোটা, কোথাকার পরোটা? ও, এটা তো যোধপুরের পরোটা ভাই। এই যে যোধপুরের পরোটা, 2 পিস পরোটা নিয়েছি আর অমলেট নিয়েছি, বাস। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হারিয়ে গেলাম ঘুমের দেশে। ট্রেন তখন চলেছে যোধপুর থেকে দিল্লির দিকে। যদিও ঘুমের সেই অধ্যায় খুব একটা সুখের ছিল না। 4টে থেকে উঠে বসে আছি লোকের চিৎকারে। ভোরবেলায় ট্রেন ধরা বা ফ্লাইট ধরা যেমন ঘুম নষ্ট না, তেমনি কোথাও নামাটাও ঘুমের নষ্ট। স্টেশন আসবে হয়তো ভোর 5টার সময়, লোকজন 4টের সময় উঠেই চিৎকার শুরু করে দেয়, এই ওঠো, ওই নামতে হবে, লাইট মাইট জ্বালিয়ে একাকার করে দেয়। ঘুম যেটুকু মানে বাকি ছিল, 1 ঘন্টার ঘুম, সেটুকু শেষ। ভোর 5:18 বলছে সময় ঘড়ি। গন্তব্য বলছে পৌঁছাতে দেরি করেছে প্রায় 25 মিনিট আমাদের এই রেলগাড়ি। যাই হোক, পৌঁছে গেছি দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন। ঠান্ডা ব্যাপক লাগছে দিল্লিতে, মনে হচ্ছে সকাল সকাল টাইগার হিল দেখতে এসেছি। দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে
চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা রওনা দেব দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। স্টেশনটা খুব ছোট্ট, কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে খুব বেশি গাড়ি ফাড়ি পাওয়া যাচ্ছিল না। কিন্তু যখন স্টেশনের বাইরে বেরিয়ে এলাম তখন কিন্তু এই ভোরবেলাতেও অটো রয়েছে, টোটো রয়েছে, এমনি উবেরও রয়েছে। এখান থেকে ক্যাব বুক করবো। আর সেই সঙ্গে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুর সাথে, যে এই ভোরবেলাতেও আমার সঙ্গে দেখা করতে এসেছে, ফেসবুকে কথা হচ্ছিলো আমার সাথে। যাই হোক, থ্যাংক ইউ আমাদের। থ্যাংক ইউ কৌশিক দা, মানে তুমি আমাকে কল করে আবার দেখা করলে এটাই অনেক বড় ব্যাপার হয় আমার কাছে। আমি বেরিয়ে এসেছি, ও ভেতরে, আমি বুঝতে পেরেছি যে হয়তো ভেতরে আছে, বেরিয়ে এসেছি, আমি কল করে নিলাম একবার ওকে। এমনিতে আমার তাড়াহুড়ো আছে, কারণ আমাকে এয়ারপোর্ট ট্রান্সফার হতে হবে, 7টা 25 আবার ফ্লাইট আছে। এক্সপেক্টেড অ্যারাইভেল টাইম হচ্ছে 11 মিনিট, আমাকে 11 মিনিট ওয়েট করতে হবে। উবের যারা বুক করছেন না, তারা তাদের ডেস্টিনেশনে আসার আগেই মোটামুটি বুক করে রাখবেন, নাহলে নেমে কিন্তু সময় লাগবে। যদি সময় থাকে আপনাদের হাতে ঠিক আছে, যদি সময় কম থাকে, মানে ট্রেন ধরা বা ফ্লাইট ধরার ব্যাপার থাকে, তাহলে কিন্তু আগেই বুক করে রাখবেন। এটা ওই শেয়ারিং ক্যাব, উবের 497 দেখাচ্ছিলো, এখানে ওই 350-তে রফা হয়ে গেল। এই একই টাইমে পৌঁছাবে, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট এমনিতে এখন ফাঁকা আছে, সকালবেলা রাস্তাঘাট ফাঁকাই থাকে। এই জার্নির মাঝেই একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। হয়তো এই অভিজ্ঞতাটা আপনাদের অনেকের সঙ্গেই হয়েছে। আপনারা ক্যাব বুক করে অপেক্ষা করছেন, খানিক বাদে দেখলেন ক্যাব চালক আপনার বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। এই জিনিসটা বেশি হয় এয়ারপোর্ট কিংবা রেল স্টেশনের ক্ষেত্রে। ব্যাপারটা কি হয়, একজন ক্যাব চালক একাধিক প্যাসেঞ্জার তোলে, বিশেষ করে যাদের গন্তব্য একই। এরা কারো কাছ থেকে 300, কারো কাছে 400, কারো কাছে 500, যেমন পারে ভাড়া তোলে। সময়ের অভাবে বা কিছু পয়সা কম হওয়াতে অনেকেই রাজি হয়ে যায়। যে একটা ট্রিপে ওই ক্যাব চালক রোজগার করতো হয়তো 400 টাকা, এটাতে তার রোজগার গিয়ে দাঁড়ায় প্রায় 3 গুণ। আর এই জিনিসটা সব থেকে বেশি হয় আমাদের হাওড়া, সাঁতরাগাছি, কলকাতা কিংবা শিয়ালদা স্টেশনে। দিল্লির এই আইজিআই এয়ারপোর্টে, মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 3টে টার্মিনাল রয়েছে, টার্মিনাল 1, 2, 3। এবার টার্মিনাল 3টা কিন্তু হচ্ছে ডোমেস্টিক। আপনারা জেনে নেবেন যে আপনাদের ফ্লাইটটা কোন টার্মিনাল থেকে আপনাদের ফ্লাইট ছাড়বে, সেটা বোর্ডিং পাস বা ওয়েব চেক ইন করার সময় বা যখন আপনার টিকিট কাটছেন তখন সেখানে উল্লেখ করা থাকে। আপনারা যখন অনলাইনে ক্যাব বুক করছেন সেক্ষেত্রে টার্মিনাল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন, না হলে দিল্লির একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যেতে অনেকটাই সময় লাগে। ভোরবেলা আর সন্ধ্যেবেলা এই দুটো টাইমে এয়ারপোর্ট বলুন, স্টেশন বলুন, মানে জাংশন স্টেশন, সব সময়তে ভিড়। দিল্লির মতো এয়ারপোর্টে এই যাত্রা কাজ করছে না, এই যাত্রার কাউন্টার বন্ধ করে রেখে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। চলে এসেছি দিল্লি এয়ারপোর্টের ভেতরে, এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 3। এবার আমাকে খুঁজতে হবে হচ্ছে এয়ার ইন্ডিয়ার কাউন্টার, যেখানে ব্যাগ ড্রপ করব। ফ্লাইটে ট্রাভেল করার আগে অনেকের মনে একটা প্রশ্ন আসে যে আমরা কোনো লিকুইড জিনিস যেমন জলের বোতল, শ্যাম্পু বা এই ধরনের কোনো লিকুইড জিনিস কতটা পরিমাণ সঙ্গে নিয়ে ট্রাভেল করতে পারবো। 100 ml বেশি লিকুইড কিন্তু অ্যালাউ হয় না। তো আমার কাছে ধরুন 200 ml শ্যাম্পু আছে, 250 ml শ্যাম্পু আর কোনো ক্রিম আছে, তো সেগুলো কিন্তু ওরা আটকাবে। ওগুলোকে সবসময় দিয়ে দিন হচ্ছে চেক ইন ব্যাগেজে, মানে যেটা ফ্লাইটের পেটে যাবে। আমি সেটাই করলাম। আর ব্যাটারির যে সমস্ত আইটেম রয়েছে আপনার কাছে, যত ব্যাটারি রিলেটেড আইটেম সব রাখুন হচ্ছে আপনার কেবিন ব্যাগেজে, মানে যে ব্যাগটা আপনার পিঠে যাবে। আর এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইট যেটা আমি যাচ্ছি, সেই পলিসি অনুযায়ী এখানে চেক ইন ব্যাগেজ আমি সর্বোচ্চ করতে পারি 15 কেজি পর্যন্ত। আর কেবিন ব্যাগেজ মানে যেটা আমার সঙ্গে যাবে সেটা হচ্ছে 7 কেজি। টোটাল একটা টিকিটে 22 কেজি পর্যন্ত লাগেজ কিন্তু আমি সঙ্গে ক্যারি করতে পারবো। আপনি যে কেবিন ব্যাগেজ নিচ্ছেন সেখানে কিন্তু আপনার চানাচুর বলুন, মুড়ি বলুন, চাল ভাজা বলুন, সব চলে যাবে। অনেক সময় এমনও হয় যে আমরা ফ্লাইটে ট্রাভেল করছি, আমাদের কাছে লাগেজ সেরকম নেই। আমাদের কাছে যা লাগেজ আছে সব আমাদের চলে যাবে হচ্ছে কেবিন ব্যাগেজে, এবং তার ওজন 7 কেজির বেশি হবে না। কিন্তু সেই ব্যাগের ডাইমেনশনটা কী হবে? সবসময় তো পিঠের যে ব্যাগ, সেই ব্যাগে সব কিছু আটে না, বা ব্যাকপ্যাকে সব কিছু আটে না। তো আমরা সবসময় একটা ট্রলি প্রেফার করি, ছোটো ট্রলি। তার ফ্লাইটের তার ডাইমেনশন কী হবে তার একটা মাপ আছে। যদি আপনারা এটা বুঝতে না পারেন, তাহলে আপনারা যেখান থেকে ব্যাগ কিনছেন, ট্রলি ব্যাগ নিচ্ছেন, সেখানে গিয়ে বলবেন যে কেবিন সাইজ ট্রলি ব্যাগ। এটা হচ্ছে আমেরিকান টুরিস্টারের, এটা কিন্তু হচ্ছে কেবিন সাইজ ব্যাগ। এটা কিন্তু কেবিনেটে যাবে। আপনার সঙ্গে যদি শার্প ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন ছুরি, কাঁচি, এই ধরনের কোনো শার্প ইনস্ট্রুমেন্ট, এমনকি কাঁচা লঙ্কা, এরকম টাইপের আইটেম, তো সেগুলো কিন্তু যাবে হচ্ছে আপনার চেক ইন ব্যাগেজে। সেগুলো কিন্তু কখনোই কেবিন ব্যাগেজে মানে আপনার সঙ্গে ফ্লাইটে উঠবে না। এরকম করে একটু ম্যানেজমেন্টগুলো সব গুছিয়ে নেবেন, দেখবেন আপনার সিকিউরিটিতে সময়ও খাবে না, আর কোনো সমস্যাই হবে না। কিন্তু সমস্যা সেদিন হয়েছিল ব্যাগ ম্যানেজমেন্টে নয়, এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টার লাইনের ম্যানেজমেন্টে। 7টা 25-এ ফ্লাইট, 6টা 30 থেকে বোর্ডিং স্টার্ট হবে, 6টা 30 বাজে। আর এরকম হচ্ছে এয়ার ইন্ডিয়ার এরকম লাইন। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, লাইন এগাচ্ছে না। এদিকে 6টা 30 থেকে বোর্ডিং, লাস্টে বলছে আপনি একটা কাজ করুন, আপনি ব্যাগ নিয়ে চলে যান। এবার ব্যাগে তো লিকুইড জিনিসপত্র আছে, সিকিউরিটিতে খানিকক্ষণ ব্যাগ আটকালো। এবার বলছে আপনার সাথে চেন আছে, চেন যাবে না, চেন আপনাকে এখন জমা করতে হতো। তাহলে আমি কী করবো? আমি তো দিতে চেয়েছিলাম একটা চেক ইনে, সে বিশাল লাইন আর শেষ হয় না। কোথায় চেক ইন কাউন্টার, কোথায় সিকিউরিটি, আর কোথায় হচ্ছে গেট নাম্বার 33। 1 কিলোমিটার মনে হচ্ছে হেঁটেই নিলাম।
অলরেডি ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ফ্লাইট টাইমে রয়েছে, এখনও বোর্ডিং চলছে, আর কাউন্টারে বলছে তাড়াতাড়ি চলে যান, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। ব্যাগটা জমা নিল না, আমার চেনটা হাতছাড়া হলো। এই নিয়ে আমার দ্বিতীয়বার ব্যাগের চেন হাতছাড়া হলো। আগেরটা কোথায় হাতছাড়া হচ্ছিল মনে আছে আপনাদের? থাকলে অবশ্যই কমেন্টস করে জানান। ততক্ষণ আমি উঠে গিয়ে ফ্লাইটে। বিশেষ অনুষ্ঠানটা না থাকলে না আমি তো টেনশন নিতামই না। বিকেলে রাজধানী ধরতাম, কালকে কলকাতা পৌঁছাতাম। তড়িঘড়ি করে ফ্লাইটে ওঠার পর আবারও দুটো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আজকাল অনেক যাত্রীর কাছে দেখি এই কেবিন ব্যাগেজ একের জায়গায় একাধিক। এর ফলে ওই লাগেজ রাখার র্যাকগুলো পুরোপুরি ভরে যায়। শেষের দিকে যে সমস্ত যাত্রীরা ওঠেন তারা বাধ্য হন তাদের সঙ্গের ব্যাগটা পায়ের কাছে রাখতে। আর দ্বিতীয় অভিজ্ঞতা এই যে ওয়েব চেক ইন করার সময় আমি পছন্দ মতো সিট অতিরিক্ত টাকা দিয়ে অ্যাড অন করেছিলাম। ফ্লাইটে উঠে দেখি সেই একটা সিট আমাকে এবং আরেকজন যাত্রীকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার অ্যাপ। এই এয়ার ইন্ডিয়ার অ্যাপে স্পষ্ট দেখাচ্ছে কৌশিক পাল, এই পিএনআর নাম্বারে সিট নাম্বার 24F। এর আগেও কোনো একটা এয়ারলাইনের ফ্লাইট আমি ট্রাভেল করেছিলাম, সেখানে দেখেছিলাম। ওদের না সিস্টেম আপডেট হয় না। সময় 7:42 আমাদের ফ্লাইটের চাকা আলটিমেট করালো। আর ওই যে আজকের সূর্য দিল্লি এয়ারপোর্টের মাথায়, কুয়াশা ঢাকায়, আর আজকের সানরাইজ এখান থেকে দেখে নিলাম। ভিস্তারার এয়ার ইন্ডিয়া এখন মনে হয় টাই আপ হয়ে গিয়েছে, তো তার জন্য কিন্তু আমাদের যে এয়ারক্রাফট এটা কিন্তু ভিস্তারার। এর আগে বারদুয়ে আমি ভিস্তারায় ট্রাভেল করেছি। ভিস্তারার সার্ভিস খুবই ভালো ছিল, খুবই ভালো। খাওয়া দাওয়া তো দুর্দান্ত ছিল। জানি না আপনারা যারা ভিস্তারায় ট্রাভেল করেছেন তারা আমার সাথে সহমত হবেন কিনা। ফ্লাইট টেক অফ করছে ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে, ওঠার পরে চক্কর দিচ্ছে, স্পিড 303-এর উপরে চলে গিয়েছে। সময় পেরোনোর সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়তে থাকলো ফ্লাইটের স্পিড, যেটা একসময় গিয়ে পৌঁছালো 900 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার কিছু বেশিতে। তবে দিল্লি থেকে কলকাতার পথে এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটে ব্রেকফাস্টও দেওয়া হয়েছিল, যেটা টিকিটের দামের মধ্যে ইনক্লুড ছিল। একই সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি চা কিংবা কফি। এই ফ্লাইটে ব্রেকফাস্টের সাথে সাথে কিন্তু টি অথবা কফি কমপ্লিমেন্টারি ছিল। সময় সকাল 10:45। আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা কলকাতায়। সকাল 10:03 চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে। আজ না তো ছিল লাগেজ কালেকশনের ঝামেলা, আজ না তো আছে তাড়াহুড়ো পর লালগোলা, আজ অন্য কিছু খেলা, সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত একটু বিশ্রাম নিতে হবে, রাতের অসম্পূর্ণ ঘুমটা সম্পূর্ণ করতে হবে, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর সেইখানে যেতে হবে। সেইখানে ফ্লাইট থেকে নেমে ঘন্টা 4 মতো রেস্ট করলাম, ঘুমালাম, স্নান করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপর আবারও বেরিয়ে পড়লাম। এখন বেজে গেছে প্রায় 3:30, এখন বেরিয়ে পড়লাম। সবাই বিভিন্ন দিক থেকে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সবাই এক জায়গায় গিয়ে জড়ো হবে। সবাই গ্রুপে ছবি দিচ্ছে, আমি এখান থেকে আসছি, আমি ওখান থেকে আসছি। কেউ ক্যাবে আসছে, কেউ বাসে আসছে, কেউ ট্রেনে আসছে। মানে আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আর কি ওইখানে গিয়ে পৌঁছাচ্ছি আলটিমেট একটা গেট টুগেদারের জন্য। পুজোর পর মানে বিজয়া দশমীর আড্ডা যাকে বলে, সেরকমই একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে। আজ কোনো ভ্লগ নয়, আজ নিখাদ আড্ডা। চেনা অচেনা সবার সাথে কিছু ভালো মুহূর্ত কাটানো, আড্ডা, আলোচনা, খাওয়া দাওয়া, এরই মাঝে কয়েক ঘন্টা অতিবাহিত করা। বছরে এই দিনটা হয়তো একবারই আসে, তার জন্য সবাই কোনো না কোনো জায়গা থেকে ছুটে আসে। কেউ হিমাচল, কেউ জয়সালমের, কেউ পুরুলিয়া, কেউ বা দার্জিলিং। সুপ্ত প্রতিযোগিতা তার জায়গাতে থাক, কিন্তু এই জায়গাতে এসে আমরা সবাই একটাই পরিচিতি, আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাংলা ট্রাভেল ব্লগার কমিউনিটি। এই যে মুখে হাসি, এই হাসির আড়ালে কিন্তু কোথাটা দুঃখ লুকিয়ে আছে। আজও সিঙ্গেল ছেলেটা এত সুন্দর একটা, মানে আমি তোকে বলি বাংলার শাহিদ কাপুর, আমাদের মানে ট্রাভেল ইউটিউবারদের শাহিদ কাপুরের মতোই দেখতে। দেখুন যদি ছেলেটার ছাদনাতলায় পাঠানো যায় এই ডিসেম্বর মাসে, তাহলে আমরা একটা খোঁজ পাই, আপনারা একটা সুন্দর বিয়ে বাড়ির ব্লগ পাবেন। আমার একটা নিষ্পাপ প্রশ্ন আছে, প্রশ্নটা করতে হবে না তো? সৈকতের বহরমপুর এত যেত ফ্রিকুয়েন্টলি, হঠাৎ জাতি জানতে চায়। এই শিবাজীরা প্রত্যেকবার এটা করে। বিয়ে বাড়িতে কেউ যদি খেতে চায় তখন বলে যে পাশের পাত্রা খালি। আমার ভুলে ওর চ্যানেল করার উদ্দেশ্য বলে তো তুই লাইফস্টাইলের চ্যানেল খুলেছিস, তার মধ্যে বিয়ের ভিডিও, শুধু বিয়ে। মানে ওর ভয়েস শুনে মনে হয় কোনো রেডিও জকের ভয়েস শুনছি। অসাধারণ ভিডিও বানায়, মেক পিওনের ব্লগ অবশ্য দেখবেন। কথা দিলাম, প্রেমে পড়ে যাবে। তোমাদের কাছ থেকে এইটা পাওয়া, এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি।
যার ভাই প্রতিভা আছে সেটা স্বীকার করতে হবে, যে ট্যালেন্টেড সেটা স্বীকার করতে হবে, কিছু করার নাই ভাই। এগুলো ঈশ্বর প্রদত্ত, এগুলো সবাই পায় না। আর ও যেরকম ভিডিও বানায়, হচ্ছে সিনেমাটিক ভিডিও ফাটাফাটি, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এখানে সবাই ব্যাচেলার, আর এই মানুষটা কিন্তু ভুলে গেলে চলবে না, এই হচ্ছে আমার গুরুদেব। গুরুদেবকে ভুলে চলবে না। এই তো পারিজাতদা, আজকে শুধু সঞ্জিতদাকে আমরা মিস করছি। সঞ্জিত থাকলে একদম আচ্ছা, সঞ্জিতদাকে আমরা সবাই মিস করছি, এটা সত্যি কথা। সবাই যদি আমরা যেহেতু না আগের বার যেহেতু কৌশিক আসেনি, আমরা যেহেতু ট্রাভেল ব্লগার, এটা আমাদের মেনে নিতে হবে। কিছু টেকনিক্যাল আইডিয়া আমাদের মেয়াদ ছিল দাদা, আজকে কিভাবে রিচ বাড়াবো সব তো জানার ছিল। কোথায় গিয়েছো আজকে? দেখলাম যে বর পালকিতে বসছে, কিন্তু আমি তো দেখছি তুমি ভালো উত্তর দিয়ে আরো ভালো হয়ে যাচ্ছে। যে আপনার সঙ্গে থাকার, সে আপনার সঙ্গে থাকবে, বলার দরকার নেই। আর যারা থাকে না তারা থাকবে না। ইনস্টাগ্রাম নাকি উঠবে এবং ইউটিউব থাকবে না বা কিছু এরকম, বা ফেসবুক থাকবে না ইত্যাদি। আমি হয়তো কোনো একটা রান্না শিখবো, আমি হয়তো কোনো একটা বিষয় জানবো, কিছু একটা সম্পর্কে জানবো, কী করে ড্রাইভিং লাইসেন্স করে, কী করে পাসপোর্ট করে। আমি কি ইনস্টাগ্রাম খুলবো না, আমি ইউটিউব খুলবো? এটা হচ্ছে প্রথম কথা। আমরা সব কিছু কিন্তু সবার আগে ইউটিউবে গিয়ে সার্চ করি। আমি হয়তো কোথাও বেড়াতে যাবো, আমরা ফেসবুকেও সার্চ করবো না, আমরা ইনস্টাগ্রামও সার্চ করবো না, আমরা হয়তো ইউটিউবে সার্চ করবো। হতে পারে ফেসবুকে রিচ বেশি, হতে পারে ইনস্টাগ্রামে মিলিয়ন ভিউ হতে পারে, কিন্তু কোয়ালিটির কথা যদি বলি, এবং যদি মনে করি যে আমার একটা 30 মিনিটের ভিডিও অন্তত অ্যাভারেজ 10 থেকে 12 মিনিট মানুষ দেখবে, তার জন্য ইউটিউব সবসময় থাকবে। মানে ইউটিউব ছিল, আছে, থাকবে, এবং সেই দর্শকরা যারা ইউটিউবে জুড়ে ছিল তারা ইউটিউবেই থাকবে। একটা কিছু শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, সেখানে কিন্তু তোমার ইনস্টাগ্রাম দিয়ে হবে না। ইনস্টাগ্রামে শর্ট ভিডিও কি করবে, একটা জায়গা সম্পর্কে ঝলক দেখিয়ে দিত। একটা 60 সেকেন্ডসের ভিডিওতে হয়তো সেখানে 120টা স্ন্যাপস রয়েছে, ঠিক আছে, পার সেকেন্ডে 2টো করে। তুমি জায়গাটা সম্পর্কে আইডিয়া পেলে ঠিক আছে, হেভি জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু ওখানে যাবো কীভাবে, থাকবো কোথায়, ঘুরবো কীভাবে, প্ল্যান কীভাবে করবো, অল দিস থিংসের জন্য, এসবের জন্য কিন্তু ইউটিউবে আসতেই হবে। সেটা কিন্তু তোমাকে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টস দেখেও হবে না। ইউটিউবে কিন্তু হিস্ট্রি আছে, ফেসবুকের কোনো হিস্ট্রি নেই। এবং যে বাচ্চারা একসময় কার্টুন দেখতো, কার্টুন দেখে ভাত খেত, তো এখন তাদের বাড়ির লোকের সঙ্গে যখন দেখা হয়, অনেক ছোটো বাচ্চার সাথে আমার দেখা হয়, বলে জানেন এখন ওরা কার্টুন দেখে না, ওরা ট্রেনের ভিডিও দেখে। তাহলে সেই যে একটা জায়গাকে আমরা চেঞ্জ করে দিতে পেরেছি আজকে, বাংলা যারা ইউটিউবের আজকে আমরা ভিডিও বানাই, সেটা পাহাড় দিয়ে হোক, সমুদ্র দিয়ে হোক, ট্রেন জার্নি দিয়ে হোক, বা যাই দিয়ে হোক, তাই এটা তো একটা ইভলিউশন। আর এটা কিন্তু মানে ইউটিউবেই এসছে, এবং আমরা কিন্তু ইউটিউবের সঙ্গেই সাথেই আমাদের পরিচয়, এবং আমরা কিন্তু ইউটিউবারই। ফেসবুক আমাদের একটা সাপোর্ট, ইনস্টাগ্রাম আমাদের সাপোর্ট, কিন্তু আমাদের কিন্তু মেন ফোকাস, মেন কাজের জায়গা, এবং আমাদের মেন অডিয়েন্স কিন্তু সেই ইউটিউব। একদম। যতই আমরা ফোন ঘাঁটি, আজও কিন্তু মানুষ বই পড়ে, অনেক মানুষের তারা কিন্তু বই পড়ে। তাহলে বই কেন পড়ে মানুষ? তাদের ধৈর্য লাগে, তারা তো পাতার পর পাতা পড়ে যাচ্ছে। তাহলে কেন? কোয়ালিটির দর্শক সবসময় ছিল, আছে, থাকবে। আর দর্শক আছে তো আমরাও আছি। আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, আই এম নট এ মার্ভেলাস ক্রিয়েটার, আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ এ মার্ভেলাস ক্রিয়েটার। আমি যেমনি গঙ্গাসাগরে গিয়েছিলাম ওই ওয়াটার বাসটা চড়ে, তাই না, একটা ইউনিক কন্টেন্ট ছিল। তাহলে যারা নতুন বানাচ্ছ তাদের জন্য এটা একটা সার্চ করতে হবে যে ইউনিক এবং আনইউজুয়াল কী আছে। এবার এখানে একটা আরেকটা ফ্যালাসি আছে, সেটা হচ্ছে যে একটা ভিডিও সাংঘাতিক রকম ভাইরাল হলো ইউনিক আনইউজুয়াল কন্টেন্ট দিয়ে, দ্যাট ডাজন্ট মিন তোমার নেক্সট ভিডিওটাও ভাইরাল। তখন কিন্তু নিজের দায়িত্ব অনেক বেড়ে যায়, নেক্সট ভিডিও থেকে জিনিসটাকে আরও ভালো করে নিয়ে যাওয়া। কয়েক ঘন্টার আলাপে এসে আমাদের আলোচনা হয়েছিল দীর্ঘ থেকে দীর্ঘতর। সব কিছু যদি আজকের এই ভ্লগে ইনক্লুড করি, তাহলে আমাদের ভ্লগের ডিউরেশন 40 মিনিট থেকে হয়তো 4 ঘন্টায় পৌঁছে যাবে। যাই হোক, ভ্লগ আর দীর্ঘায়িত করব না। আমাদের এই সুন্দর মিটআপের শেষ মুহূর্তটা ধরে রাখবো অর্পণের কবিতা দিয়ে। ভ্রমণে মেলায় বস্তু, গল্পে বহুদূর, ভ্রমণে পাবে শান্তি, এই হে জিন্দগি কা কসুর। আমরা তো সবাই মনের কথা শুনি, কিন্তু আমাদেরটা শুনবে কবে? সেগুলো অবহেলায় পড়ে থাকে সৈকতের তীরে কিংবা জঙ্গলের রাস্তায়। ভ্রমণ ধর্ম, ভ্রমণ কর্ম, আর ভ্রমণ চিন্তামণি। ভ্রমণ ছাড়া আমরা যেন মণিহারা ফণি। অনেক হলো কথা, এবার আসি শেষে। ভ্রমণের আনন্দে সুরভিত চারপাশ, অপরূপ পলাশে। হয়তো আমরা আলাদা চ্যানেলের নামে কিংবা আদব কায়দায়, কিন্তু কোথাও গিয়ে আমরা এক, আমরি বাংলা ভাষায়। আমাদের এই ভ্রমণ কাহিনী রাখবো চিরকাল স্মরণে। নিন্দুকরা থাকুক নিন্দার হাটে দেই, আর বেঙ্গলি ট্রাভেল ব্লগার্স দর্শকদের মনে। অনুষ্ঠানের মাঝেই ছিল খাওয়া দাওয়ার পর্ব, কিন্তু মনের মধ্যে ছিল টেনশন। আমাকে নির্ধারিত সময় পৌঁছাতেই হবে কলকাতা স্টেশন। সময় সন্ধ্যা 7:16। রনে ভঙ্গ দিয়ে আমাকে ওই অনুষ্ঠান থেকে ফিরে আসতে হলো, কারণ আমার আজকে ট্রেন রয়েছে হচ্ছে
কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস 7:50-এ। তো আমাকে এই কলকাতা স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে আমাদের অনিন্দ। তোমার চ্যানেলের নাম কি বলে দাও? জার্নি উইথ অনিন্দ। হাওড়ার পূর্ণগড়ের ছেলে। আজকে আমার সাথে পরিচয় এখানে এসে, আমাদের গ্রুপে আছে বাট আজকে এখানে এসে পরিচয় হলো, আমাকে ড্রপ করে দিল। খুব ভালো ছেলে। এই যে আমাদের অর্পণ, কবিতা বলছিল খুব ভালো ছেলে। আমি ওকে বলি তুই মাঝে মধ্যে আমার ভিডিও বা এডিট করে দে, বাট ও সময় পায় না, মানে খুবই ভালো ছেলে। আর 5টা গল্পের মতোই এই গল্পের শেষটা হলো রাত 11:30টার সময় খাগড়াঘাট স্টেশন পৌঁছে।